রাত 3:25 একটা আবছায়া অবয়ব শোবার ঘরে প্রবেশ করল। বিছানায় চন্দ্রিমা ঘুমোচ্ছে। তার এই ঘুমের আবেশে কেমন যেন একটা অস্বাভাবিকত্ব আছে। অবয়বটা চন্দ্রিমার ঘুমন্ত শরীরের পাশে বসল, মাথায় হাত বোলালো 2-3 বার। এখন মনে হয় চন্দ্রিমার আর স্পর্শানুভূতিটুকু নেই। অবয়বটা চন্দ্রিমার বাঁ হাতের উপরের উন্মুক্ত অংশে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। চোখের কোণটা চিকচিক করে ওঠে কালো শরীরটার। সে দরজাটা সজোরে বন্ধ করে পাশের ঘরে চলে যায়। দরজার সশব্দ আওয়াজেও চন্দ্রিমার ঘুম ভাঙে না। দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাঁদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ভালোবাসার গুরুত্ব অপরিসীম। কেউ নিজেকে ভালোবেসে নিজে ভালো থাকার জন্য বাঁচে, আবার কেউ কেউ তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ অথবা মানুষদের জন্য পৃথিবীর সাথে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কেউ কেউ নিজের সবটুকু উজাড় করেও ভালোবাসার জন্য প্রাণ দিতে পিছপা হয় না। নিজের ভালোবাসার জোরে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মিলিত হয় দুটি হৃদস্পন্দন। এমনই এক গল্প নিয়ে আমরা প্রস্তুত হয়েছি আপনাদের কাছে। বলে রাখা প্রয়োজন, আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের আজকের গল্প শ্রীমতী শতরূপা ভট্টাচার্যের লেখা যুগোস্পা। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে চয়ন, দীপম, ইমন এবং প্রিয়া, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প যুগোস্পা। চন্দ্রিমা বর্তমানে বিবাহিত 3বার বেস্ট জুনিয়র সায়েন্টিস্ট পুরস্কারপ্রাপ্ত ঋষি সান্যালের সঙ্গে। সে রাজ্য পুলিশের সাব ডিজি দীপক বর্মনের একমাত্র মেয়ে। চন্দ্রিমা কিন্তু কোনো চাকরিতে জয়েন করেনি। সে বাড়িতে অবসর সময় কাটাতে ভালোবাসে ওর স্বামীর ছোটখাটো ল্যাবের সাদা সাদা ইঁদুরগুলোর সাথে খেলতে। ওর ভাগ্য ভালো যে ওর ঋষিমশাই এই বাড়িতে ওই ইঁদুরগুলোকে বধ করে না, না হলে হয়তো ঋষিমশাইকেই মেরে ফেলত। ঋষির সঙ্গে চন্দ্রিমার প্রথম আলাপ ওদেরই এক কমন ফ্রেন্ড ডক্টর সাম্যের বিয়েতে। দুজনেই এক দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলে। দীপকবাবুও তার মা মরা মেয়ের এই আবদারকে সহজেই মেনে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে চন্দ্রিমার সেই ভালো লাগায় কিঞ্চিত তিক্ততা এসে গেছে। তাদের প্রায় অর্ধ বছরের বিবাহিত জীবন এখন কেমন যেন হয়ে গেছে। ওহ ঋষি, আর কতবার ডাকতে হবে বলো তো তোমাকে? ভালো লাগে না আমার রোজ রোজ এইভাবে একা একা ডিনার করতে। আজকে তো রবিবার, বলো, আজকের এই দিনটায় অন্তত আমাকে একটু টাইম দাও। লাঞ্চটাও একা একা করলাম, এখন কি রাতেও একা একা? অভিমানী সুরে বলে উঠল চন্দ্রিমা। আবারও ডাকল চন্দ্রিমা। এইবার তার কণ্ঠস্বরে একরাশ বিরক্তির প্রকাশ করতে দেখা গেল। আচ্ছা, তোমার কি খিদেও পায় না নাকি? দুপুরেও খেলে না, এখনও আসছো না। তোমার জন্য আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করব বসে বসে, বলতে পারো? ধুর, আমি উঠলাম। ডাইনিং টেবিলে চেয়ার ছেড়ে উঠতে যাবে চন্দ্রিমা, এমন সময়
ঋষি এসে চন্দ্রিমার হাতটা টেনে ধরে বসল চেয়ারে। দুজনের জন্য সাজিয়ে রাখা প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো নিজে। এমনিতে সে নিজের হাতে এক গ্লাস জল গড়িয়েও খায় না, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে তার বেটার হাফ তার উপর এখন ক্ষেপে আছে। এখন সে যদি এইটুকুও না করে তাহলে হয়তো দিনের বাকি সময়টা এভাবেই কাটবে। চন্দ্রিমার মুখ থেকে বিরক্তি বোধের ভাবটা আবছা হয়ে যেতে থাকে তার ঋষিমশাইয়ের এই কাণ্ড দেখে। মুখে একটু হাসি নিয়ে আর চোখে চন্দ্রিমার দিকে তাকিয়ে ঋষি বলল, কি করবে বলো? তুমি তো জেনে শুনেই বিয়েটা করেছো। এত যে রাগ করছো, তোমার বরের কাছে সময়টা কোথায় বলো তো? হ্যাঁ, সেই তুমি তো ভুলেই যাও যে তোমার ওই ছাইপাশ কাজের বাইরেও একটা পৃথিবী আছে। আমি আছি সেখানে। আর তাছাড়াও আমাদের আশেপাশে কি হচ্ছে সে খোঁজ রাখো তুমি? কেন, কি আবার এমন হয়ে গেল? নিউজ চ্যানেলটা খোলো, নিজেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, রিমোটটা দাও দেখি, কি এমন হয়ে গেল পৃথিবীতে। একটা হিন্দি সিনেমা চলছিল টিভিতে। চটপট খবরের চ্যানেল ঘোরালো সে। বিজ্ঞাপন বিরতির পর আবার শুরু হলো খবর। ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় ফের মৃত এবার এক 40 মহিলা। বিগত 6 মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। কিভাবে মারা যাচ্ছে এই নিরীহ মানুষগুলো? এরা কি কোনো হিংস্র প্রাণীর শিকার? কি বলছে লেক থানার পুলিশ? বিস্তারিত জানবো সুব্রতর কাছ থেকে। সুব্রত, দেখলে কি কাণ্ড হচ্ছে আশেপাশে? বিস্তারিতভাবে আমাদের বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে ঋষির কপালে। ক্ষিপ্র হাতে টিভিটা বন্ধ করে দেয় সে। কি হলো আবার? টিভিটা বন্ধ করলে কেন? উফ বাবা, কি যে প্রবলেম! প্রশ্নটা যেন শুনতেই পায়নি এমনভাবে খেতে খেতে ঋষি বলল, মাংসটা আজ ভালো হয়নি বুঝলে। আমি যেমনভাবে রান্না করি তেমনই তো করেছি। মাংসটাই হয়তো ভালো না। আজ তো সুলেখা মাসি এই হাজির দোকান থেকে আনেনি, অনেক ভিড় ছিল বলে অন্য দোকান থেকে এনেছে। সেই জন্যই ভাবি। বিছানাতেই বেশ কিছুক্ষণ বসে হাঁফাতে লাগলো ঋষি। ভয়ানক একটা স্বপ্ন দেখেছে সে। আজকাল ঘুম মানেই যন্ত্রণা। একটু স্বাভাবিক হতে বিছানা ছেড়ে উঠে বেরিয়ে গেল বেডরুমের বাইরে। ঘড়িতে 11টা বেজে 10 মিনিট। আজও এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। এই কদিন ধরেই এমনই হচ্ছে ঋষির। আর হবে নাই বা কেন? রোজ রোজ ভোর রাত অব্দি জেগে থাকে সে। তার গবেষণাটা নিয়ে এখন অনেক মাথা ঘামাতে হচ্ছে তাকে। চন্দ্রিমার কাছে যায় সে। রান্নাঘরে প্রবেশ করে পেছন থেকে জড়িয়ে ধরে ঋষি বলে, এই যে, শরীর ঠিক আছে তো? আমার আবার কি হবে? তোমারই তো মাথা খারাপ হয়ে গেছে। দিন রাত ওই ঘরে ঢুকে বসে আছো। আমার কি কোনো খবর রাখো তুমি? ঋষি লক্ষ্য করল চন্দ্রিমার হাতে আঁচড় আর কালছিটের দাগ। আবারও বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে ঋষির কপালে। জলখাবার খেয়ে খবরের কাগজটা হাতে তুলে নিয়ে পড়তে লাগলো ঋষি। বড় বড় অক্ষরে হেডলাইন প্রথম পেজে। কলকাতায় কি নেকড়ে মানবের হানা, ফের শিকার একজন। এবার ফুটপাতে থাকা একজন মাঝবয়সী ব্যক্তি। ঘটনাস্থলের উল্টো দিকের বহুতলের এক বাসিন্দা এই ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষদর্শী। সেই ভদ্রলোক বলেছেন তিনি একদিন রাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই রাস্তার অপর প্রান্ত থেকে হঠাৎই এক তীব্র আর্তনাদ শুনতে পান। শব্দের উৎস লক্ষ্য করে ভালো করে দেখতে গিয়ে দেখেন কি যেন কালো একটা অবয়ব ঝুঁকে পড়ে আছে ফুটপাতে শোয়া ওই লোকটার ওপর। বাবা! ছটফট করতে করতে সেই শরীর নিথর হয়ে যেতে দেখেই তিনি অত্যন্ত ভয় পেয়ে যান এবং ঘরে ঢুকে পুলিশকে ফোন করেন। তারপর ঘটনাস্থলে পুলিশ। পুরো খবরটা পড়া শেষ না হতেই তাদের ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। তুমি বসো, আমি দেখছি কে এলো। এই বলে দরজার দিকে এগিয়ে গেল চন্দ্রিমা। দরজাটা খুলতেই দরজার ওপারে থাকা মানুষটিকে দেখে
খুশিতে আত্মহারা হয়ে উঠল সে। আরে বাবা, তুমি? কি ব্যাপার, না বলে হঠাৎ? এসো এসো। এই ঋষি, দেখো দেখো কে এসেছে। আরে বাবা, আপনি কেমন আছেন? পায়ে পায়ে ঋষি উঠে আসে দীপকবাবুকে দেখে। সবই ভালো, কিন্তু শান্তি কি আর আছে আমার? পুলিশের চাকরি নিলে জীবনে আর সুখ শান্তি থাকবে না। এই দেখো না, নতুন এক কেসের দায়িত্বভার পড়েছে আমার কাঁধে। খবরে তো দেখেছো নিশ্চয়ই, কিভাবে একের পর এক খুন হয়ে চলেছে। কথাটা মেয়ের দিকে ঘুরে বললেন দীপকবাবু। তারপর ঋষির দিকে আবার ফিরে বললেন, তা বাবা ঋষি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তা আপনি হঠাৎ আজ এখানে এই সময়? চন্দ্রিমা স্বামীর এইরূপ আচরণে লজ্জায় পড়ে গেল। নিজেকে খানিকটা সামলে নিয়ে সে বলল, ওর কথায় কিছু মনে করো না বাবা, আসলে কয়েকদিন ধরে একটু কেমন যেন খিটখিটে হয়ে আছে, রাতেও ভালো করে ঘুমোয় না, তাই হয়তো। না না, ঠিক আছে। আসলে আমি এখানে এসেছিলাম এলাকাটা ঘুরে দেখতে। লেকের সামনের মোড়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই জন্তুটি। তোমাদের এই এলাকায় ঢুকে পড়েছে। ওটাকে সবাই জন্তু বলছে ঠিকই, কিন্তু আমার মনে হয় ওটা কোনো মানুষ। কারণ মৃতদেহগুলোর পোস্টমর্টম করে জানা গিয়েছে যে তাদের দেহ থেকে মাংস কেটে নেওয়া হয়েছে ছুরি জাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে। তাছাড়াও প্রত্যেকের গায়ে বিভিন্ন জায়গায় যে কামড়ের ক্ষত পাওয়া গেছে তা মানুষের দাঁতের ক্ষত, আর নখের দাগও মানুষের নখের। সেই খুনি এই এলাকাতেই গা ঢাকা দিয়েছে হয়তো, তাই এই এলাকাতেই তল্লাশি চালানো হচ্ছে। তাকে খোঁজা পুলিশের কর্ম নয়। ঋষি এ কথা বলে চলে গেল নিজের ঘরে। তা মা, ঋষির চোখে মুখের একই অবস্থা। চোখ ঢুকে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল। রাতে কি ঘুমোয় না নাকি ভালো করে? আর তোর হাতেই বা এগুলো কিসের দাগ? অবাক হয়ে চন্দ্রিমা নিজের হাতের দিকে তাকায়। নখে ছড়ে যাওয়ার কিছু লালচে দাগ, আর একটা কালশিটে। তুই কি কিছু লুকোচ্ছিস মা? আরে না না, এগুলো আমার নখেই হয়েছে মনে হয়, আর কালশিটে খুবই হয়েছে খেয়ালই করিনি। আর ঋষি, আসলে বাবা, ও গবেষণা নিয়ে এতটাই ডুবে আছে, খাওয়া ঘুমই সব ত্যাগ করেছে। তাহলে তুই ঋষিকে একটা ভালো ডাক্তার দেখা। যদি ডাক্তারের কথা মেনে ও একটু রেস্ট নেয়। দাঁড়া, আমি ওকে বলছি। তোমার আর গিয়ে কাজ নেই, আমি ওকে বলবো। কিন্তু যাবো কি করে বলো তো? সারাটা দিন তো নিজের ঘরের বাইরেই বের হয় না। কি যে রিসার্চ করে চলেছে কে জানে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে দেখব। বাবা চলে যেতে চন্দ্রিমা ঋষির ঘরে ঢুকে বলল, বলছি ঋষি, শোনো না, বাবা বললেন তুমি একটা ডাক্তার দেখাও। ডাক্তার? কেন, কি হয়েছে আমার? চন্দ্রিমা কিছু না বলে ফিরে যাচ্ছিল, আবারও থমকে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঋষি, আমার হাতে এগুলো কি করে হলো বলো তো? আমি লক্ষ্য করেছি এই কয়েক মাসে দু একদিন রাতে আমার এত ঘুম হয়েছে যে সেই রাতের কোনো ঘটনাই আমি মনে করতে পারি না। তুমি তো জেগে থাকো, কেন হচ্ছে বলো তো এরকম? দোষ ওসব তো আমার মনের ভুল। কাল সুলেখা মাসি আসেনি, সে খেয়াল আছে? বেশি ধকল হলে মানুষের ঘুমটাও বেশি গাঢ় হয়। এই যে আমাকেই দেখো, সারাদিন আমি কোনো কাজ করি না বলে আমার ঘুমও আসে না। ও, এই ব্যাপার। তা তুমি বাবাকে অমন করে বললে কেন? ও তুমি বুঝবে না। এমন উত্তর শুনে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় চন্দ্রিমা। তুমি আবার ওয়্যারউলফ নিয়ে কবে থেকে রিসার্চ করা শুরু করলে? এইসব জিনিস কি করে কোনো বৈজ্ঞানিকের আগ্রহ উদ্রেক করতে পারে কি জানি বাবা। ঋষিকে চা দিতে এসে তার খোলা ল্যাপটপে আর্টিকেলটা দেখে চন্দ্রিমা বলল, জানার কোনো শেষ নেই ডিয়ার। তার ইন্টারেস্টটা নিজের হলে তো। কিসের ইন্টারেস্ট? না কিছু না, বলছি আজ তোমার বাবার সাথে কি কথা হলো? বাবা বলছিল যে সবার ধারণা ওই জন্তুটা নাকি নেকড়ে মানব, তাই ওই প্রাণীর হাতের ছাপ আর ডিএনএ মানুষের। কিন্তু বাবা বলছে কোনো মানুষই নাকি নেকড়ের কস্টিউম পরে।
তোমার বাবাও না সত্যি পারেন বটে। উফ, হেসো না, দূর। ও হ্যাঁ, ভালো কথা, এক বিদেশি ভদ্রলোক আজ এসেছিলেন। আমি ভাবলাম উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন হয়তো। আমি বললাম ঋষি তো ওর ইনস্টিটিউটে গেছে। উনি পরিষ্কার বাংলায় বললেন, তুমি কি পুলিশ সাব ডিজি দীপক বর্মনের মেয়ে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়াতে উনি ব্যাগ থেকে মাঝপথে কথাটা থামিয়ে দিয়ে চন্দ্রিমা পাশের ঘরে চলে গেল। তারপর হাতে করে নিয়ে এলো এক অদ্ভুত দর্শন বেগুনি অর্কিড। এই যে, এই দেখো ঋষি, এই অর্কিডটা। তুমি কি এর মিষ্টি গন্ধটা পাচ্ছ? এটার কি কোনো গন্ধ আছে বলো? আমি তো কোনো গন্ধ পাইনি। দেখিয়ে বলল চন্দ্রিমা। একটা অদ্ভুত মিষ্টি গন্ধে মম করছে ঘরটা। ঋষির মাথা চিমচিম করতে লাগলো। চন্দ্রিমা বলে চলল, ওনাকেও বললাম, এটা বলতেই উনি বললেন, আমি পূর্ণিমার পরে আবার আসবো, এখন অনেক দেরি হয়ে গেছে, এই পূর্ণিমায় কাজটা হবে না, পরে এসে নাকি তোমার সাথে দেখা করবেন। পূর্ণিমা শুনে চোয়ালটা শক্ত হয়ে যায় ঋষির। কীরকম বয়স লোকটার? ওই তো বাবার মতো হবে। বুঝলাম। বলছি এবার ওটা নিয়ে যাও, গন্ধে মাথাটা একেবারে ধরে যাচ্ছে। অবাক চোখে চন্দ্রিমা একবার ওই অর্কিড আর একবার ঋষিকে দেখে ওটা নিয়ে বেরিয়ে যায়। বলে কি মানুষটা, এই গন্ধহীন জিনিসটার গন্ধে ওর মাথা ধরে যাচ্ছে। সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে। না, কেউ গুলি করবে না, ইটস মাই অর্ডার। কিন্তু স্যার এটা যখন তখন পালিয়ে যেতে পারে বা আক্রমণও করতে পারে। অবশেষে আজ ধরা পড়েছে সেই ভয়ঙ্কর জন্তুটি। তাকে চারিদিক থেকে ঘেরাও করেছে বিশাল পুলিশ বাহিনী। কালো লোমুর শরীর তার, কিন্তু জন্তুটির গঠন কোনো চতুষ্পদী প্রাণীর মতো নয়। দু পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানো, অনেকটা গরিলার মতো। সামনের দুটো হাত হাঁটুর নিচে ঝুলছে। পূর্ণিমা রাতের আবছায়া অন্ধকারে অপর্যাপ্ত স্ট্রিট লাইটে জন্তুটি মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। সত্যি যেন কোনো এক নেকড়ে মানব। স্যার 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 এবারে কিছু একটা করতে হবে, নইলে নইলে ওই নেকড়ে মানবটা যদি আমাদের ওপর আক্রমণ করে বসে স্যার। কাঁপা কাঁপা গলায় বলল একজন কনস্টেবল। সেটি তখন সামনে জান্তব আওয়াজ করে চলেছে। নেকড়ের মতো তীক্ষ্ণ নয় সেই আওয়াজ, কিন্তু কেমন একটা অদ্ভুত শব্দ করছে সে। পাগলের মতো বকো না, এটা কোনো ওয়ার্ড উল্টুল কিছুই নয়, এটা নিশ্চিত কোনো মানুষ। অনেকদিন অপেক্ষার পর আজকে একে হাতের নাগালে পেয়েছি, একে আমি জ্যান্ত ধরব। উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন দীপকবাবু। তারপর আদেশ সূচক স্বরে বললেন, মানব, ট্র্যাঙ্কুলাইজার বন্দুকটা দাও আমাকে। দীপকবাবুর আদেশ মতোই সেই কনস্টেবল তার হাতে ট্রাঙ্কুইলাইজার বন্দুকটি ছুঁড়ে দিল। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্দুকটি জন্তুটির দিকে তাক করে ধরে ট্রিগার চেপে দিলেন। বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে শোনা গেল জন্তুটার পাশবিক আর্তনাদ। অন্ধকারেও দীপকবাবুর লক্ষ্যভ্রষ্ট হননি। রুদ্ধশ্বাসে সকল পুলিশকর্মী অপেক্ষা করতে থাকে জন্তুটি মূর্ছা যাবার। ঠিক তখনই সবার অতর্কিতেই ঘটে গেল একটি ঘটনা। জন্তুটি পিছনে ঘুরে এক লাফে টপকে ফেলল সামনের পাঁচিলটা। দীপকবাবু সহ পুলিশের দলটা দ্রুত পিছু নিল জন্তুটির। অন্ধকারে মাঝে মাঝে জন্তুটিকে দেখা যাচ্ছে, লাফ দিয়ে পাঁচিল টপকাচ্ছে সে। এই ক্ষিপ্রতার সঙ্গে বেশিক্ষণ পেরে উঠবেন না তিনি, কিন্তু যে করেই হোক ওটাকে ধরতেই হবে। অবশেষে একটা অ্যাপার্টমেন্টের পাঁচিলের ভিতরে জন্তুটি লাফ দিয়ে পড়ল। আর উঠতে দেখা গেল না সেই জন্তুটিকে। এবার বোধ হয় জন্তুটি মূর্ছা গেছে। চিৎকার করে দীপকবাবু বললেন, ঘিরে ফেলো এই ফ্ল্যাট বাড়িটা।
তারপর নিজে এসে ঢুকলেন ফ্ল্যাটের মধ্যে। সর্বনাশ, এটা তো চন্দ্রিমাদের ফ্ল্যাট। শিগগিরই ওটাকে ধরতে না পারলে কখন যে কি অঘটন ঘটিয়ে বসে। বড় বড় ফ্ল্যাশ লাইটে আলোকিত সেই ফ্ল্যাট বাড়ি। 4 তলা অ্যাপার্টমেন্টটার চারদিকে খুঁজে দেখতে দেখতে অনেকটা সময় লেগে গেল দীপকবাবুর। কিন্তু কই, এখানে তো কিছুই নেই। তবে কি অত বড় একটা প্রাণী বেমালুম গায়েব হয়ে গেল? হতাশ হয়ে গেলেন দীপকবাবু। এর কৈফিয়ত ওপর মহলে তাকে দিতেই হবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে। যাকগে, একবার মেয়েটাকেই দেখে যায়। এই ভেবে সিঁড়ি দিয়ে উঠতে থাকেন দীপকবাবু। রাত 2:20 সশব্দে কলিং বেল বেজে উঠল ঋষি সান্যালের দরজায়। কেউ দরজা খুলছে না। দীপকবাবু বারবার কলিং বেলের সুইচ দিচ্ছে। ঋষি তন্দ্রালু চোখে তাকালো। বোঝা যাচ্ছে না সে ঘুম থেকে উঠে এসেছে নাকি ঘুমোতে যাবে। চোখে মুখে তার ঘুমের পরশ। আপনি কি ব্যাপার, এত রাতে আপনি এখানে? সম্পূর্ণ ঘটনাটি বললেন দীপকবাবু। তারপর বললেন, কিন্তু মামুনি কই? এতক্ষণ ধরে বেল বাজালাম, প্রায় 10 মিনিট ধরে কথা বলছি তোমার সাথে। আমার আওয়াজ শুনে ও বের হলো না। ও ও ঘুমোচ্ছে। কিন্তু আমার মেয়ের ঘুম তো বরাবরই খুব পাতলা। অল্প আওয়াজেই তোর ঘুম ভেঙে যায়। হ্যাঁ, যেত। বিয়ের পর তো মেয়েদের অনেক অভ্যাসই পাল্টায়। দীপকবাবু ঋষির দিকে তাকিয়ে কি যেন একটা ভাবলেন। তারপর বললেন, চলো তো দেখি। আরে আরে করছেনটা কি এত রাতে? হঠাৎ করে বলছি তো ঘুমোচ্ছে। ঋষির ঘাবড়ে যাওয়া ভাব দেখে আরো সন্দেহের বশে দীপকবাবু জোর করেই দরজাটা খোলেন। বিছানায় অঘরে ঘুমিয়ে আছে চন্দ্রিমা। নাইট লাইটের নীলচে আলোয় ওকে মায়াবিনীর মতো লাগছে। নিশ্চিন্ত হলেন দীপকবাবু। সরি ঋষি, আমি চললাম। গুড নাইট। ঋষি, এই ঋষি, একবার বাইরে এসো। হ্যাঁ, যাচ্ছি। কি হলো আবার? আরে সেই লোকটা এসেছে, ইংরেজ কিন্তু বাঙালি। লোকটির কথা প্রায় ভুলেই গেছিল সে। সোফায় বসে থাকা আগন্তুক ব্যক্তির সঙ্গে চোখাচোখি হয়ে গেল ঋষি। স্মিত হেসে লোকটি বলল, হ্যালো মিস্টার স্যান্ডেল, বসুন। খুব অবাক হল ঋষি। লোকটা অ্যাংলো হলেও কি সুন্দর বাংলা বলছে। ঋষির সে বিস্মিত চাহনি দেখে লোকটি বলল, আসলে আমার বাবা বাঙালি, আমার মা স্ক্যান্ডিনেভিয়ার মানুষ। আমার নাম রণজয় সোম। নমস্কার। বলুন, কি ব্যাপার? আপনার এখানে আসার কি কোনো বিশেষ কারণ আছে? কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তোমার সাথে। আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে একটু বাইরে আসতে পারবে? আসলে আমার একটা গবেষণা নিয়ে আমি একটু ব্যস্ত আছি, তাই বাইরে যাওয়াটা। তোমার গবেষণা ও জিনিস ঠিক করতে পারবে না। নবদিক উপকথা না জানলে নেকড়ে মানবকে সামলানো সোজা ব্যাপার না। বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে থাকে ঋষি। কি করে জানলো লোকটা? লোকটা গলা নামিয়ে বলল, চলো ঋষি, বেরোনো যাক। ডিয়ার, আই মিন মিসেস স্যান্ডেল, আজ আমি আর ঋষি বাইরে লাঞ্চ করব। ঋষি তাড়াতাড়ি করে জামা বদলাচ্ছে দেখে চন্দ্রিমা এসে বলল, বিগত 8 মাস তুমি আমায় কোথাও নিয়ে যাও না, আর এখন এই অচেনা লোকটার সঙ্গে খেতে যাচ্ছ? বাহ! আরে বোঝার চেষ্টা করো, লোকটা আমার উপকারে লাগবে। আই হেট ইউ। এই বলে চন্দ্রিমা ঘর ছেড়ে সবেগে বেরিয়ে যায়। বিমূঢ় অবস্থায় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চোখে জল নিয়েই বেরিয়ে পড়ল ঋষি সত্যের সন্ধানে। বলুন এবার, কি বলবেন? চামচে করে খানিকটা স্যুপ মুখে তুলে রণজয় বলল, তোমায় প্রথমে একটা গল্প বলি। কিন্তু আমার নষ্ট করার মতো তো বেশি সময় নেই। আই নো ডিয়ার। তা তুমি ওয়্যারউলফ সম্পর্কে কি জানো? যা সবাই জানে, মানুষ বিশেষ বিশেষ তিথি, প্রধানত পূর্ণিমাতে নেকড়েতে পরিণত হলে তখন তার সেই অবস্থাকে নেকড়ে মানব বলে।
বলা হয় যে কেউ যদি নেকড়ের কামড় বা আঁচড় খায় তাহলেই এই পরিবর্তনটা হতে পারে। কিন্তু এই একবিংশ শতাব্দীতে বসে নেকড়ে মানব বিষয়টা নিয়ে আলোচনা করাটাই আমার কেমন যেন অদ্ভুত লাগে। তা ঠিক, কিন্তু তুমি তো এ বিষয়ে গবেষণা করছো। আপনি তো সবই জানেন দেখছি, তাই আপনাকে না বলার মতো কোনো প্রশ্নই নেই। আমি এই নেকড়ে মানব জীবন থেকে মুক্তি খুঁজছি, তার জন্য দিন রাত এক করে গবেষণা করছি যে কি করে এই পাশবিক পরিবর্তন বন্ধ করা যায়। 8-8টা খুন, ভাবতে পারছেন? কতগুলো নির্দোষ প্রাণের বলি। না, আমি আর পারছি না এসব দেখতে। যন্ত্রণার উপশম আর স্মৃতি না সবার মতো একটা সলিউশন আবিষ্কার করেছি ঠিকই, যা হত্যা পরবর্তী সময়ে নেকড়ে মানবের উপকারে লাগছে, কিন্তু আমি যে ভুলতে পারছি না সেই দৃশ্য। তুমি একজন অসাধারণ বৈজ্ঞানিক ঋষি, যে একজন নেকড়ে মানবকে এতগুলো যন্ত্রণা থেকে বাঁচাতে পারে সে সত্যি শ্রেষ্ঠ। কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানের গতি রুদ্ধ। সেখানে পৌঁছতে হলে আমাদের অলৌকিকতার হাত ধরতে হবে। বলছি, তুমি কি আর কিছু নেবে? না, আমার স্যুপই ঠিক আছে, এখন মুখের স্বাদ চলে গেছে। আপনি আর কিছু? না ঋষি, আমি নিরামিষ ভোজি, স্বল্পাহারী। এই রেস্টুরেন্টে আমার জন্য এটাই ঠিক আছে। আপনি কি একটা গল্প বলছিলেন যেন? গল্পই বটে। নর্ডিক ফোকলোর অনুযায়ী নেকড়ে মানব সৃষ্টি মানুষের ওই প্রাণীর প্রতি অপার ঘৃণা থেকে। খাদ্যের প্রয়োজনে নেকড়েরা মানুষের পোষা ভেড়ার পালকে আক্রমণ করত। খাদ্য শিকার করেই অবশ্য তারা চলে যেত, কিন্তু সেখানকার মানুষ নেকড়েদের খাদ্যের এই সহজাত চাহিদাটা মেনে নিতে পারল না। শুরু হলো হত্যালীলা, যুগোস্পার উৎসব। প্রকৃতি কিন্তু মানুষের এই অনাচার সহ্য করল না। তিনি নেকড়েদের মধ্যে দিলেন অভূতপূর্ব এক শক্তি। কোনো মানুষ যদি নেকড়েদের কামড় বা আঁচড় খায় তবে সে পরিণত হবে নেকড়েতে। বছরের 12টা ফুলমুন তাকে কাটাতে হবে নেকড়ে রূপে। মাদার নেচার প্রদত্ত নেকড়েদের এই শক্তি মেনে নিতে পারেনি নর্ডিক গোষ্ঠী ও তৎকালীন যুবক প্রধান গ্যাব্রিয়েল মোয়েন। সে প্রতিজ্ঞা নিল সে নেকড়ে প্রজাতিকেই ধ্বংস করে দেবে। কিন্তু মাদার নেচার অভিশাপ দিলেন মোয়েনকে। তার বংশের ফার্স্ট বর্ন হবে নেকড়ে মানব। সেই প্রথম সন্তান তার প্রথম মিলনের পর নেকড়ের সত্তা অর্জন করবে। প্রতি পূর্ণিমায় সে পরিণত হবে ওয়্যারউলফে। ধীরে ধীরে ঘৃণায় ভরে উঠবে তার মন ও মস্তিষ্ক। এরপর একদিন সে নেকড়ে রূপে তার ভালোবাসাকেই আক্রমণ করে তারই রক্ত পান করবে এবং নিজের হাতে তার ভালোবাসাকে হত্যা করবে সে। তারপর নিজের নেকড়ে মানব সত্তা হারিয়ে বাকি জীবনটা সে তার নিজের প্রতি ঘৃণা নিয়েই বাঁচবে। এই গল্প শুনতে শুনতে বিভোর হয়ে যায় ঋষি। তারপর গল্প শেষ ভেবে প্রশ্ন করে, সবই তো বুঝলাম, কিন্তু এই গল্পের সাথে আমার সম্পর্ক কি? এই শহরের ত্রাস ওয়্যারউলফ হলো সেই শাপিত নর্ডিক গোষ্ঠীর নেতা গ্যাব্রিয়েল মোয়েনের বংশধর। বিস্ফারিত নেত্রে একদৃষ্টে তাকিয়ে থাকে ঋষি। রণজয় বলে চললেন, আমি এখন ফ্রান্সে থাকি আমার ভাইপোর সাথে। সে ওখানকারই নাগরিক। আমি বিগত মাসগুলোতে হয়ে যাওয়া এই হত্যালীলা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখে বুঝতে পারি যে এই কিলার আসলে কার ব্লাড। তাই ছুটে আসি এখানে। কিন্তু এই বাঙালি নেকড়ে মানবের শরীরে নর্ডিক ব্লাড কি করেই বা আসবে? ঠিক যেভাবে আমি বাঙালি হয়েও নর্ডিক। চমকে ওঠে ঋষি। রণজয় বললেন, ইয়েস মিস্টার ঋষি স্যান্ডেল, আমি মোয়েন বংশের সেরকমই এক ফার্স্ট বোর্ন ক্যাথরিন মোয়েনের প্রথম সন্তান। আমিও নেকড়ে মানবের জীবন কাটিয়েছি, আর তোমাদের শহরে এই নেকড়ে মানব আমারই সন্তান। আমার বাবা অলোকেশ সোম ব্রাজিলের রিও ডি জেনেরোতে বার্ড স্যাঞ্চুয়ারিতে কাজ করত। আমার বয়স তখন 4, আর আমার ভাই সদ্য জন্মেছে। তখন একদিন রাতে এক বিশাল জন্তু আমার বাবাকে আক্রমণ করে। তখন বুঝতে না পারলেও পরে বুঝেছি যে সে ছিল আমার নিজেরই মা, যে নিজের হাতে তার স্বামীকে হত্যা করেছে। বাবা মারা যেতে মা ওখান থেকে আমাদের নিয়ে এই শান্তিপুরের ঠাকুরদার বাড়িতে আসেন। আমাদের বড় হওয়া এখানেই।
আমার বয়স যখন 16, মা তখন মৃত্যুশয্যায় আমাকে আর ভাইকে সব কথা বলল। কিভাবে মা নেকড়ে মানব জানার পরও বাবা দিনের পর দিন মাকে শান্ত করেছে, জীবিত গৃহপালিত পশুর রক্ত দিয়ে তার ক্ষুধা নিবৃত্তি করেছে। কিন্তু সেই রাতে আমার মা তার মাতৃসত্তা বিসর্জন দিয়ে আমার ভাইকেই হত্যা করতে গেছিল। আমার বাবা আটকাবার চেষ্টা করাতে মা সেই অভিশাপ অনুযায়ী ঘৃণা দ্বারা তাড়িত হয়ে সেদিন আমার বাবাকে মেরে ফেলে। মা আমার থেকে কথা নেয় আমি যেন কোনোদিনই এই আদিম রিপুর বশবর্তী না হয়ে পড়ি। মায়ের কথা হয়তো রাখতে পারতাম যদি সর্বাণীকে না দেখতাম। ওকে আমি খুব ভালোবাসতাম, সেও আমায় খুবই ভালোবাসত, কিন্তু নিজের কালিমালিপ্ত ভবিষ্যতের কথা ভেবে সর্বাণীকে আমার জীবনের সাথে কখনো জড়াতে চাইনি। তাই যখন ওর বাবা ওর বিয়ে ঠিক করলো, তখন বিয়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদও জানাইনি। আমি মেনে নিয়েছিলাম। সর্বাণী অনেক কান্নাকাটিও করেছিল। ওকে আমার অভিশাপের কথা বললে ও পাছে আমায় বিকৃত মস্তিষ্ক বলে মনে করে, সেই ভয়ে আমি ওকে কিছু জানাইনি। কিন্তু বিয়ের আগের দিন রাতে সর্বাণী চুপি চুপি এলো আমার কাছে, বলল সবার অলক্ষ্যে ওই অভিসারে এসেছে। আমাকে তখনও ওকে বিয়ে করতে বলল, পালিয়ে যেতে বলল ওর সঙ্গে। শেষে সর্বাণী আমায় ভিক্ষা করলো এক রাতের জন্য। আমি বারণ করলাম, ওর পায়েও পড়লাম, দুজনে দুজনকে বিপরীত উদ্দেশ্য বোঝাতে লাগলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত ওকে ফেরাতে পারলাম না। যুবা অবস্থায় উন্মত্ততায় ওর সঙ্গে মিলিত হয়ে পড়লাম। মাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। পরদিন সর্বাণীর বিয়ে হয়ে গেল, আর আমার মধ্যে নেকড়ের অস্তিত্ব জেগে উঠল। পূর্ণিমা এলেই জনবসতি ছেড়ে অরণ্যে আশ্রয় নিতাম। এভাবে 5 বছর কেটেছে। আমি তখন আর্কিওলজি নিয়ে গবেষণা করছিলাম। এইরকমই একবার কাজের সূত্রে দণ্ডকারণ্যে গেছি। সামনেই পূর্ণিমা, লুকাবার জন্য সামনে বিশাল অরণ্য। ভাবলাম ভালোই হলো, কিন্তু না, একদমই ভালো হয়নি। সেখানে যাওয়া আমার একদমই উচিত হয়নি। ফুলমুনের আগের রাতে রিসর্টে দেখতে পেলাম সর্বাণীকে, স্বামী সন্তান নিয়ে তার ভরা সংসার। ঘৃণায় ভরে উঠল মনটা। তার জন্য আজ আমি এভাবে জীবন কাটাচ্ছি, আর সে ঘৃণার ঊর্ধ্বে ভালোবাসাকে রাখতে পারলাম না। পরদিন সকালে ওর স্বামীর অলক্ষ্যে ওকে রাতে দেখা করতে বললাম। জানো ঋষি, ও ভালোবাসার টানে এসেছিল, কিন্তু আমি তখন আর এই মানুষ রূপে নেই। ঘৃণায় জর্জরিত এক পশু মাত্র। মেরে ফেললাম ওকে, মেরে ওর রক্ত পান করলাম। নেকড়ের জীবন থেকে মুক্তি পেলাম, কিন্তু কান্নায় ভারী হয়ে গেছে রণজয় সোমের কণ্ঠস্বর। তিনি মুখ তুলে এই প্রথম ঋষিকে দেখলেন। এতক্ষণ এক মনে গল্প বলতে গিয়ে তিনি ঋষির দিকে লক্ষ্যই করেননি। ঋষি অঝরে কাঁদছে। রক্তিম আভা স্পর্শ করেছে ওর সমস্ত মুখে। রণজয়বাবু ওর হাত দুটো চেপে ধরে বললেন, ঋষি, শক্ত হও, তোমার অনেক কাজ বাকি ঋষি। আমি কি পারবো স্যার এই ঘৃণার ঊর্ধ্বে উঠে ভালোবাসাকে জিতাতে? একজন বাবা হিসেবে আমি বলছি, তুমি পারবে ঋষি। তুমি পারবে যুগোস্পার পরাজয় ঘটাতে। শোনো, তোমায় কিন্তু ঘৃণা জাগাতেই হবে নেকড়ের মনে, না হলে কিন্তু সে আক্রমণ করবে না। মন দিয়ে কথাগুলো শুনতে থাকলো ঋষি। ঋষির ভয় করতে লাগলো। রণজয়বাবু কথা শেষ করে ঋষির দিকে তাকালেন। আমি চেষ্টা করবো মিস্টার সোম। তুমি পারবে ঋষি, আমার ভরসা আছে। আমি তাহলে চললাম, আজ রাতে আমার ফ্লাইট। আপনি এখানে আর থাকবেন না? আমার কাজ তো শেষ ঋষি, আমার আর থেকে কোনো লাভ নেই। তুমি সফল হও বা বিফল, এই হত্যালীলা তো বন্ধ হয়েই যাবে। আর যার মাকে আমি নিজের হাতে মেরেছি, তার কাছে পিতৃত্বের দাবি করার অধিকার আমার নেই। আমার গল্প আমারই হয়ে থাক। গুড বাই মাই চাইল্ড। রণজয় সোমের যাবার পথের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে উঠে পড়ল ঋষি।
অনেক কাজ তার। সামনের পূর্ণিমার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। 1 মাস ধরে তোমার এই অত্যাচার আমার অসহ্য হয়ে উঠেছে। আমি আজই আমার বাবার কাছে চলে যাব। পাখিনীর মতো ফুঁসতে ফুঁসতে বলল চন্দ্রিমা। না চন্দ্রিমা, তুমি এখন এত রাতে কোথাও যাবে না। দরকার হলে আমি তোমায় এই ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। বাইরে বেরোবার চেষ্টা করলে তোমার পা কিন্তু আমি ভেঙে দেবো। আমি তোমায় ঘৃণা করি ঋষি, ঘৃণা করি। দরজাটা বন্ধ করে পাশের ঘরে এলো ঋষি। আজ তার পরীক্ষা। চন্দ্রিমার মনে কি ওর প্রতি বিন্দুমাত্র ভালোবাসা এখনো বেঁচে আছে, নাকি সে ঘৃণায় আসক্ত হয়ে গেছে? তাই দেখার দিন আজ। বাইরে আর চাঁদটা ঠিক গোল থালার মতো। ইঞ্জেকশনের সিরিঞ্জে খানিকটা তরল ভরে নেয় ঋষি। তারপর বাঁ হাতে ধারালো স্ক্যালপেলটা তুলে নেয়। মোবাইলটা চালিয়ে দেখে 11:55। সময় হয়ে গেছে। পাশের ঘরে ঢুকলো ঋষি। চন্দ্রিমা বিছানায় বসে আছে। ঋষিকে দেখেই মুখ তুলল সে। আগুনের ফাটার মতো চোখগুলো জল জল করছে তার। সরে যাও, সরে যাও দরজা থেকে। আমাকে বাইরে যেতে দাও। পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি। চন্দ্রিমার সুমিষ্ট কণ্ঠস্বর ক্রমাগত জান্ত হয়ে যাচ্ছে। পরিবর্তিত হতে শুরু করেছে চন্দ্রিমার শরীরটা। আগের 9টা পূর্ণিমায় এই পরিবর্তন হওয়ার পর ঋষির পাশ দিয়ে বেরিয়ে যেত চন্দ্রিমা। ঋষি জেগে প্রতীক্ষা করত শিকারের পর চন্দ্রিমার ফিরে আসা পর্যন্ত। প্রায় অজ্ঞান হয়ে যখন সে রক্তাক্ত অবস্থায় ফিরত, তখন ঋষি তার শরীরে লেগে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার কাপড় পরিয়ে শুইয়ে দিত। ক্ষতস্থান পরিষ্কার করে দিত অ্যান্টিসেপটিক দিয়ে। তারপর ঋষির নিজের বানানো অ্যান্টিবায়োটিক শর্ট টার্ম মেমোরি লস সলিউশন ইনজেক্ট করত চন্দ্রিমার শরীরে। এই ওষুধের গুণে চন্দ্রিমা তার শিকারের সঙ্গে ধস্তাধস্তিজনিত ব্যথা আর তার নেকড়ে মানবী হওয়া স্মৃতি ভুলে যেত। আজ চন্দ্রিমার মনে বিগত কয়েক মাসের উপেক্ষা আর শেষ 1 মাসে হওয়া তার প্রতি ঋষির ব্যবহার মনে পড়ছে। ঘৃণার ঢেউ উপচে পড়ছে তার মানুষ বটে। হিংস্র পাশবিক দৃষ্টিতে তাকায় সে ঋষির দিকে। হাতটা কেঁপে যায় ঋষির। আছে জীবন আর মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আছে। শক্ত করে ইঞ্জেকশনটা ধরে ঋষি। তারপর বলে, আজ আমার উপর আক্রমণ করতে ইচ্ছে করছে ডিয়ার। একটা জান্তব শব্দ করে চন্দ্রিমা। বুঝেছি, তোমার একটা ধারালো অস্ত্র চাই তো? আমার মাংস কেটে রক্ত খেতে হবে তো? এই বলে সে ধারালো স্ক্যালপেলটা ছুঁড়ে দেয় ওয়ারউলফ রূপী চন্দ্রিমার দিকে। সেটা তৎক্ষণাৎ লুফে নেয় সে। তারপর গর্জন করে ঝাঁপিয়ে পড়ে ঋষির ওপর। ঋষি চিৎ হয়ে পড়ে যায়। মাটির সাথে হাতের ধাক্কায় তার হাত থেকে খানিক দূরে ছিটকে পড়ে যায় ইঞ্জেকশন, যেটা এই জীবকে ঘুম পাড়িয়ে শান্ত করতে পারত। ঋষি চেষ্টা করতে থাকে ওটার নাগাল পাওয়ার, কিন্তু তার বুকের ওপর বসে আছে চন্দ্রিমা। ওর হিংস্র মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। এবার সে স্ক্যালপেল দিয়ে বারবার আঘাত করে ঋষির বুকটাকে কেটে ফালা ফালা করে। ঋষির চিৎকারের সঙ্গে সঙ্গে সেই কাটা স্থান থেকে বেরিয়ে আসতে থাকে গরম রক্ত। মুখ নিচু করে সেই রক্ত পান করতে থাকে চন্দ্রিমা। যন্ত্রণাক্লিষ্ট কণ্ঠে ঋষি বলে ওঠে, চন্দ্রিমা, তোমায় আমি খুব ভালোবাসি। এত ঘৃণা নিয়ে তুমি আমায় মেরো না। তোমার হাতে আমি এমনি মরে যাব।
বাধা দেব না, লড়াইও করব না। তোমার সুস্থ জীবন দিতে আমি মরতেও রাজি। হয়তো কথাগুলো শুনেই থমকে গেল চন্দ্রিমা। রক্তপান থেকে নিজেকে নিবৃত্ত করে মুখ তুলে চাইল ঋষির দিকে। তারপর হাত থেকে স্ক্যালপেলটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই নিজের এই রূপের প্রতিবিম্ব আয়নায় দেখতে পেল সে। এই বীভৎস দৃশ্য দেখে চন্দ্রিমা স্তব্ধ হয়ে গেল। এই সুযোগে ঋষি উঠে সেই ইঞ্জেকশনটা কুড়িয়ে তার তরল ভরে দিল চন্দ্রিমার হাতে। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। নিজের বুকের চেরা অংশগুলো নিজেই সেলাই করল ঋষি। চন্দ্রিমাকে পরিষ্কার করে স্বাভাবিক অবস্থায় ফেরালো সে। তারপর তাকে বিছানায় শুইয়ে দিল। ঘরটাকে আগের মতো পরিষ্কার করে ক্লান্ত শরীরে শুয়ে পড়ল ঋষি। তারপর তোমার নাম? চন্দ্রিমা বর্মন সান্যাল। বাবার নাম? দীপক বর্মন। মায়ের নাম? সর্বাণী বর্মন। বাড়ির ঠিকানা? ঋষি, কি হচ্ছে কি? ঘুম জড়ানো গলায় বলে উঠল চন্দ্রিমা। আমি ভাবছিলাম তুমি হয়তো সব ভুলে টুলেই গেছো। কটা বাজে সে খেয়াল আছে? 12টা বাজে। উফ, কি ঘুম ঘুমোলম রে। এরপর অনেক পূর্ণিমা অমাবস্যা কেটে গেছে। না ঋষি না এই শহর কোনো নেকড়ে মানবকে আর দেখেছে। দীপকবাবু তো মেনে নিয়েছেন সেদিন রাতে সেই জীব সত্যি হয়তো হাওয়ায় মিলিয়ে গেছিল। চন্দ্রিমার প্রথম সন্তান আনবর্ণী থেকে গেছে। 3 মাসে মিসক্যারেজ হয়েছিল তার। কিন্তু তারপর ওর কোল আলো করে এসেছে এক পুত্র সন্তান, ঠিক যেন এক সাহেব। বিদেশিদের মতো গায়ের রং তার। ঋষি ওকে রনি বলে ডাকে। তার ভালো নাম রণজয় সান্যাল। মঈন বংশের সেই অভিশাপের আজ ইতি ঘটেছে। আবারও অনেক বাধা বিপত্তি পেরিয়ে জয় হয়েছে পবিত্র ভালোবাসার। শুনছিলেন আজকের গল্প যুগস্পা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।